আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী প্রীতি ও শুভেচ্ছা ওয়েলকাম টু এইচএমএ একাডেমি আই হোপ অল অফ ইউ আর ওয়েল আজকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বই থেকে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটি টপিকস আরবিটাইজেশন নিয়েই আমরা আলোচনা করব আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি ফলো করবে কোনো পয়েন্ট না বুঝলে কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে চলো আমরা শুরু করি প্রথমেই আমরা জানবো যে আরবিটাইজেশন জিনিসটা কি খুব সংক্ষেপে করে যদি আমরা বলি একজন বিনিয়োগকারী কোনো একটা শেয়ারে যখন বিনিয়োগ করলো সে শেয়ার থেকে যে ইনকামটা সে পাচ্ছে সাপোজ আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি একজন বিনিয়োগকারী কোনো একটা শেয়ারে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলো এবং 1 লক্ষ টাকা থেকে কোম্পানি তাকে 15% হারে ইনকাম দিচ্ছে তাহলে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে বিনিয়োগকারী পাচ্ছে 15,000 টাকা এখন এই বিনিয়োগকারী সেম রিস্কের আরও একটি কোম্পানি খুঁজে পেয়েছে যে এই কোম্পানিতে ইনকাম পাওয়া যাচ্ছে 20% হারে তাহলে এখন বিনিয়োগকারীর কী করা উচিত বিনিয়োগকারীর উচিত যে আগের শেয়ারটা সেল করে পরের কোম্পানির শেয়ারটা কিনে নেওয়া কারণ আগের কোম্পানি দ্বিতীয় বিনিয়োগকারীকে সাপোজ আমরা যদি আগের কোম্পানিকে চিন্তা করি তাহলে আগের কোম্পানি যদি এই কোম্পানি যদি 15% হারে দেয় তাহলে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে বিনিয়োগকারী পাচ্ছে 15,000 টাকা অন্যদিকে এখন যদি সে বি কোম্পানিতে ট্রান্সফার হয় বি কোম্পানি যদি সুইচ করে তাহলে বি কোম্পানি দিচ্ছে 20% হারে তাহলে সেম 1 লক্ষ টাকা বিনিয়োগ করে তার ইনকাম হয়ে যাচ্ছে কিন্তু 20,000 টাকা তাহলে এই অবস্থায় বিনিয়োগকারী কিন্তু আরবিটাইজেশন করবে অর্থাৎ সে সুইচ করবে এই থেকে বিতে চলে যাবে এই কোম্পানির শেয়ারটা সেল করে বি কোম্পানির শেয়ারটা কিনে নেবে তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি আরবিটাইজেশনের কেন করা হয় এখন কথা হচ্ছে এই বিনিয়োগকারী সাধারণত 2 ধরনের বেনিফিট পেতে পারে অর্থাৎ দুইভাবে বিনিয়োগকারী আরবিটাইজেশন করতে পারে একটি হচ্ছে আমরা যেটা এক্সাম্পল দিলাম যে কোম্পানি এ থেকে এখন সে যে পরিমাণ রিটার্ন পাচ্ছে যে পরিমাণ ইনকাম হচ্ছে সেম পরিমাণ ইনকাম সে বি কোম্পানি থেকে পেতে চাচ্ছে তাহলে সে কখন বি কোম্পানিতে সুইচ করবে সেম পরিমাণ ইনকামের জন্য যখন বি কোম্পানিতে আরও কম পরিমাণ টাকা বিনিয়োগ করে এই কোম্পানির পরিমাণ ইনকাম পাওয়া যাবে সাপোজ আমরা যদি এই জিনিসটাকে একটু বোর্ডে দেখাই তোমরা একটু করে খেয়াল করো ভেরি সিম্পল এখন বিনিয়োগকারীর আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা এতে 1 লক্ষ টাকা সে বিনিয়োগ করলো 1 লক্ষ টাকা বিনিয়োগ করে 1 লক্ষ সে পাচ্ছে বর্তমানে 15% হারে তার ইনকাম তার ইনকামটা 15% যদি হয় তাহলে আমরা এখানে সিম্পলি বুঝতে পেরেছি 15,000 টাকা তার কারেন্ট ইনকাম ফ্রম কোম্পানি এ এখন সে আরও একটা কোম্পানি খুঁজে পেয়েছে বি কোম্পানি তাকে রিটার্ন দিচ্ছে 20% তাহলে এখন বি কোম্পানি থেকে কত টাকা পাচ্ছে সে 20% হলে 20,000 টাকা পাচ্ছে তাহলে অবশ্যই সে সুইচ করবে এখন আমরা বুঝতে চাচ্ছি এই সুইচিংটা দুইভাবে হতে পারে একটা হচ্ছে বর্তমানে এই কোম্পানিতে যে পরিমাণ টাকা বিনিয়োগ আছে ফুল টাকাটা বি কোম্পানিতে বিনিয়োগ করে ফেলবে ফুল টাকাটা যদি বি কোম্পানিতে বিনিয়োগ করে তাহলে তার ইনকাম কিন্তু বাড়ছে না এখানে হচ্ছে 15,000 টাকা এখানে হচ্ছে 20,000 টাকা অর্থাৎ 5,000 টাকা তার ইনকাম ইনক্রিজ হচ্ছে এই প্রসেসটাকে আমরা বলছি ইনকাম ইনক্রিজ অর্থাৎ এই সম্পূর্ণ টাকাটা যখন নতুন কোম্পানিতে বিনিয়োগ করে ফেলবে এবং সেই অবস্থায় ইনকাম কিন্তু বেড়ে যাবে এখন এই বিনিয়োগকারী কিন্তু ভিন্নভাবে আরবিটাইজেশন করতে পারে তার টার্গেট হচ্ছে বর্তমানে যে 15,000 টাকা আছে সেই 15,000 টাকা ইনকাম তার দরকার এটা আমাদের বি হবে 15,000 টাকা ইনকাম দরকার বি কোম্পানি থেকে তাহলে তাকে কত টাকা বিনিয়োগ করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি বি কোম্পানিতে সে যদি 75,000 টাকা বিনিয়োগ করে বি কোম্পানিতে যদি 75,000 টাকা বিনিয়োগ করে তাহলে বি কোম্পানি 20% হারে যদি ইনকাম দেয় তাহলে বি কোম্পানিতে হয়ে যাবে তখন কত 15,000 টাকা সেম পরিমাণ রিটার্ন সে বি কোম্পানি থেকে পাচ্ছে কিন্তু এই কোম্পানিতে ছিল 1 লক্ষ টাকা বি কোম্পানিতে সে বিনিয়োগ করবে 75,000 টাকা তার মানে তার 25,000 টাকা ইনভেস্টমেন্ট রিডিউস 25,000 টাকা কম বিনিয়োগ করে বি কোম্পানি থেকে কিন্তু এই কোম্পানির সম পরিমাণ রিটার্ন পাওয়া যাচ্ছে আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি তাহলে আরবিট্রাইজেশন দুটি কারণে হতে পারে একটি হচ্ছে ইনকাম সমান রাখা
অথবা হতে পারে যে ইনকাম সমান ইনকাম রাখা, অথবা ইনকামটা ইনক্রিজ করা। আচ্ছা, তাহলে এখন আমরা একটু প্রশ্নে চলে যাই। প্রশ্ন দেখে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। এখানে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ, দ্য ফলোয়িং ইজ দ্য ডেটা রিগার্ডিং টু কোম্পানি সান অ্যান্ড মুন বিলঙ্গিং টু দ্য সেম রিস্ক ক্লাস। এই দুটো কোম্পানি কিন্তু সমান ঝুঁকিপূর্ণ। এখন তথ্য দেওয়া আছে, ইবিআইটি সান কোম্পানি 2,40,000, মুন কোম্পানিরও 2,40,000, 10% ডেট দেওয়া আছে সান এবং মুনের। অন্যদিকে কস্ট অফ ইকুইটি দেওয়া আছে সানের জন্য 12% এবং মুনের জন্য 12.5%। তাহলে এই তথ্যগুলো আমাদের কাছে পরিষ্কার। এখন আমাদেরকে বের করতে হবে ভ্যালু অফ দ্য ফার্ম সান কোম্পানির জন্য এবং মুন কোম্পানির জন্য। এবং 3 নম্বর রিকোয়ারমেন্ট যেটা, অ্যাজিউম দ্যাট, তুমি ধরে নাও অ্যান ইনভেস্টর ওনস 10% অফ সানস শেয়ার, অর্থাৎ সান কোম্পানি 10% শেয়ারের মালিক একজন বিনিয়োগকারী। হাউ দ্য ইনভেস্টার্স অবটেন সেম রিটার্ন, অর্থাৎ সে সান কোম্পানি থেকে যে পরিমাণ রিটার্ন পাচ্ছে সে কিন্তু মুন কোম্পানিতে গেলেও সেম পরিমাণ রিটার্ন সে ধরে রাখতে চাচ্ছে অ্যাট এ লোয়ার কস্ট, অর্থাৎ আরও কম পরিমাণ বিনিয়োগ করে। তাহলে সে সম পরিমাণ ইনকাম চাচ্ছে। তাহলে এই প্রশ্নটি আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে প্রথম আমরা দেখি ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম আমরা কীভাবে নির্ণয় করতে পারি। আমি বোর্ডে যাচ্ছি। ভ্যালু অফ দ্য ফার্ম আমরা জানি কোনো কোম্পানির ভ্যালু সমান এস প্লাস বি, অর্থাৎ লেভার্ড ফার্মের ভ্যালু এস সমান শেয়ার অথবা সিকিউরিটি এবং বি সমান কিন্তু বন্ড অথবা ডেট। এখন আমরা এস কীভাবে নির্ণয় করতে পারি। আমরা জানি এস সমান নেট ইনকাম ডিভাইডেড বাই কেই। তাহলে এই সূত্র দিয়ে আমরা এস নির্ণয় করতে পারি। এখন কথা হচ্ছে আমি নেট ইনকাম কীভাবে নির্ণয় করতে পারি। নেট ইনকাম যদি আমরা নির্ণয় করি তাহলে প্রথমে আমরা ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিব। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে পেয়ে যাব ইবিটি। ইবিটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিই তাহলে পেয়ে যাব ইএটি। সেই ইএটি থেকে আমরা যদি পেপার ডিভিডেন্ড থাকে তাহলে পেপার ডিভিডেন্ড বাদ দিব, না থাকলে নাই, তাহলে সেটাই হয়ে যাবে এখন নেট ইনকাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি, ইএটি থেকে পেপার ডিভিডেন্ডটা বাদ দিলে কিন্তু নেট ইনকাম। এখন এই অঙ্কের জন্য, এই অঙ্কের মধ্যে আমাদের কিন্তু ট্যাক্সের কোনো ইনফরমেশন নেই এবং পেপার ডিভিডেন্ডও ইনফরমেশন নেই। তাহলে আমরা সিম্পলি বলতে পারি ইবিএটি দেয়া আছে প্রশ্নে, ইবিএটি থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিলেই কিন্তু নেট ইনকামে সরাসরি চলে যেতে পারবো, যেহেতু এই দুটো স্টেপ আমাদের হাতে নাই। ইবিএটি মাইনাস ইন্টারেস্ট সমান কিন্তু নেট ইনকাম। তো এখন তাহলে প্রথম যে কাজ, প্রথম কাজ হচ্ছে নেট ইনকাম, কারণ আমাদের এখানে পাওয়ার ভ্যালু বের করতে হবে এস প্লাস বি। এস বের করার জন্য কিন্তু নেট ইনকাম লাগবে। তাহলে প্রথম আমরা কেই কিন্তু প্রশ্নে দেয়া আছে, প্রথম নেট ইনকাম বের করব। নেট ইনকাম থেকে নেট ইনকাম কেই দ্বারা ভাগ করলে কিন্তু এস পেয়ে যাব এবং বিও কিন্তু গিভেন ঋণের পরিমাণ। তাহলে দুটো যোগ করলে কিন্তু টোটাল ফার্মের ভ্যালু বের হয়ে যাবে। তাহলে চলো আমরা এখন সংক্ষেপে করে ফেলি। আমি যদি এখানে দেখাই যে প্রথমে ইবিআইটি, দুটো কোম্পানির ইবিআইটি দেওয়া আছে। আমরা যদি এখানে দেখাই সান এবং মুনের জন্য, সান এবং মুন ইবিআইটি কিন্তু দুটো কোম্পানির ইবিআইটি হচ্ছে 2,40,000 টাকা। সানের জন্য 2,40,000, অন্যদিকে মুনের জন্য কিন্তু 2,40,000 টাকা। এখান থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিব। ইন্টারেস্ট আমরা ক্যালকুলেশন করতে পারি। ঋণের উপরে যদি ইন্টারেস্ট রেট ইম্পোজ করা হয় তাহলে ইন্টারেস্টের পরিমাণ বের হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি সান কোম্পানির ঋণের পরিমাণ হচ্ছে 6 লাখ এবং 10% সুদের হার। তাহলে ইন্টারেস্ট হয়ে যাবে 60,000। অন্যদিকে আমরা যদি মুন কোম্পানি বলি, মুন কোম্পানিতে ঋণ হচ্ছে 3 লাখ, ঋণ 3 লাখের জন্য, তাও 10% হারে সুদের হার। তাহলে এখানে হয়ে যাবে 30,000। তাহলে এখন এখানে আমরা পাচ্ছি 1,80,000, অন্যদিকে এদিকে পাচ্ছি আমরা 2,10,000। এটাকে আমরা নেট ইনকাম বলতে পারবো, তাই না? যেহেতু এই অঙ্কের জন্য ট্যাক্স নাই, আবার পেপার ডিভিডেন্ডও নাই।
তাহলে আমরা এটাকে নেট ইনকাম সরাসরি লিখে দিচ্ছি। এই নেট ইনকাম থেকে আমরা এখন শেয়ারের ভ্যালু নির্ণয় করব। আমরা এর আগে দেখিয়েছি শেয়ারের ভ্যালু সমান নেট ইনকাম ডিভাইডেড বাই কেই। নেট ইনকামকে যদি আমরা কেই দ্বারা ভাগ করি শেয়ারের ভ্যালু নির্ণয় হয়ে যাবে। তার মানে 1,80,000 কেই প্রশ্নে দেয়া আছে 0.12। অন্যদিকে 2,10,000, 2,10,000কে যদি আমরা সরাসরি ভাগ করে দেখাই তাহলে এখানেও কিন্তু 0.1250। আচ্ছা, তাহলে আমাদের অ্যাসেট পরিমাণ কিন্তু নির্ণয় হয়ে গেল। এস এখানে আমাদের বের হচ্ছে 15 লক্ষ টাকা, আর এদিকে আমাদের হবে 16,80,000 টাকা। আশা করি আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। তাহলে এস যদি নির্ণয় হয়ে যায়, টোটাল ফার্মের ভ্যালু এখন খুব সহজ। আমরা জানি টোটাল ফার্মের ভ্যালু সমান এস প্লাস বি। তাহলে বির পরিমাণ দেয়া আছে, অর্থাৎ ঋণের পরিমাণ, সান কোম্পানির ঋণের পরিমাণ হচ্ছে 6 লাখ। তাহলে টোটাল হয়ে যাবে এখানে 21 লাখ। আর এদিকে কত হবে? এখানে 16,80,000 টাকা হচ্ছে অ্যাসেট পরিমাণ, অন্যদিকে ঋণ আছে 3 লাখ। তাহলে এখানে হয়ে যাবে 19,80,000 টাকা। তাহলে আমাদের যে রিকোয়ারমেন্ট ফার্মের ভ্যালু নির্ণয় করা সান এবং মুন কোম্পানির, তাহলে এই দুটো ফার্মের ভ্যালু আমরা নির্ণয় করে দেখালাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা যাব এখন আরবিট্রেশন প্রসেসের মধ্যে। আরবিট্রেশন প্রসেসের যাওয়ার জন্য আমাদের এখানে যে ইনফরমেশনটা আছে, যে অ্যাজিউম দ্যাট অ্যান ইনভেস্টর ওন 10% অফ সানস শেয়ার, অর্থাৎ সান কোম্পানির 10% শেয়ার কিনেছিল, তাহলে সান কোম্পানি দেশে কত টাকা বিনিয়োগ করেছিল সেটা আমরা প্রথমে বের করব। এবং এখানে আরেকটা প্রাসঙ্গিক যেটা, যে আমরা জানি যে কোম্পানিতে এই ঋণের ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে ডেট অথবা বন্ড অর্থাৎ ঋণ আছে, সেটাকে আমরা লেভার্ড ফার্ম বলছি। এবং যে কোম্পানিতে ঋণের পরিমাণ নেই, অর্থাৎ তার টোটাল ক্যাপিটাল সমান টোটাল ইকুইটি অথবা টোটাল শেয়ার, সেই কোম্পানিকে বলছি আমরা আনলেভার্ড ফার্ম। তাহলে এর আগে আমরা বলেছিলাম যে সুইচিং অর্থাৎ আরবিট্রেশন হতে পারে কিন্তু লেভার্ড ফার্ম টু লেভার্ড ফার্ম, আনলেভার্ড ফার্ম টু লেভার্ড ফার্ম, অথবা আনলেভার্ড টু আনলেভার্ড, অর্থাৎ যে কোনো ক্যাপিটাল স্ট্রাকচারের কোম্পানি অন্য একটা বিনিয়োগকারী যে কোনো টাইপের কোম্পানি থেকে অন্য একটা কোম্পানিতে সুইচ করতে পারে। তাহলে এখানে যে আরবিট্রেশন প্রসেস আমরা দেখতে পাচ্ছি, এই দুটো কোম্পানি কিন্তু লেভার্ড ফার্ম, কারণ দুটো কোম্পানিতে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে ঋণের পরিমাণ আছে। এখন আরবিট্রেশনের জন্য আমরা আরও একটা জিনিস মাথায় রাখবো, যেটা সবসময় খুব বেশি ভাইটাল এই অঙ্কগুলো করার জন্য, সেটা হচ্ছে এখানে বিনিয়োগকারী 10% শেয়ারে বিনিয়োগ করেছিল। এখন যে সান কোম্পানিতে বিনিয়োগ করেছিল, এই সান কোম্পানি কিন্তু লেভার্ড ফার্ম। তাহলে আমরা ধরে নিব এই সান কোম্পানির ডেটের মধ্যেও বিনিয়োগ করেছিল, অর্থাৎ সান কোম্পানি থেকে বন্ডও কিনেছিল, তবে যে পরিমাণ বন্ড কিনেছিল সে টাকাটা তার নিজের নয়, টাকাটা সে পার্সোনালি লোন করে কোম্পানিতে বন্ডে বিনিয়োগ করেছিল। আমি আবার বলছি যে সান কোম্পানিটা যেহেতু লেভার্ড ফার্ম, এখানে প্রশ্ন আমাদের আছে যে বিনিয়োগকারী শুধুমাত্র শেয়ারে বিনিয়োগ করেছে। কিন্তু এই টাইপের আরবিট্রেশন অঙ্ক যখন আমরা করব, তখন একটা জিনিস আমরা ধরে নিয়েই এই অঙ্কটা সমাধান করব, সেটা হচ্ছে শেয়ারে যতটুকু বিনিয়োগ করেছে, অর্থাৎ এখানে 10% সমপরিমাণ পার্সেন্ট, অর্থাৎ 10% সে কিন্তু বন্ডও বিনিয়োগ করবে, তবে টাকাটা তার নিজের নয়, টাকাটা অন্য কোথাও থেকে ঋণ করে পার্সোনালি লেভারেজ করে সে বিনিয়োগ করবে। তাহলে এখন আমরা প্রথমেই জানতে চাচ্ছি যে সান কোম্পানি থেকে তার বর্তমান ইনকাম কত। আচ্ছা, বর্তমান ইনকাম জানার জন্য আমরা প্রথমে বের করবো সান কোম্পানি দেশে কত টাকা বিনিয়োগ করেছে এবং কোম্পানি তাকে কত পার্সেন্ট হার ইনকাম দিচ্ছে, তাহলে আমরা ইনকামের পরিমাণটা বের করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি সান কোম্পানির শেয়ারের ভ্যালু হচ্ছে 15 লক্ষ টাকা। সান কোম্পানির শেয়ারের ভ্যালুর পরিমাণ হচ্ছে 15 লক্ষ টাকা। আমি আবার বোর্ডে ফিরে যাচ্ছি। তাহলে আমি এদিকে যে
লাগবে না, আমি মুছে ফেলছি। জি, সান কোম্পানি তাহলে শেয়ারের ভ্যালু হচ্ছে 15 লক্ষ টাকা। তাহলে একজন যে বিনিয়োগকারী সান কোম্পানিতে 10% কিনেছিল, তার ইনভেস্টমেন্ট কত আমরা যদি বের করি, ইনভেস্টমেন্ট ইন সান কোম্পানি, তাহলে ইনভেস্টমেন্ট সমান ভেরি সিম্পল, 15 লক্ষ টাকা 10% সে বিনিয়োগ করেছিল, 10% শেয়ার কিনেছিল, তার মানে 1,50,000 টাকা তার বিনিয়োগ, 1,50,000 টাকা তার বিনিয়োগ। এখন তার ইনকাম কত বর্তমানে সান কোম্পানি থেকে আমরা যদি বলি, কারণ সান কোম্পানি থেকে কত পার্সেন্ট হারে ইনকাম পাচ্ছে, হারে প্রশ্নে দেয়া আছে সান কোম্পানির 12%, তার মানে বর্তমান ইনকাম হচ্ছে 1,50,000 ইন্টু 0.12, 12% হারে ইনকাম হচ্ছে, তার মানে তার কারেন্ট ইনকাম হচ্ছে 18,000 টাকা। আমি আশা করি ইনফরমেশনটা আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ যে বিনিয়োগকারী সান কোম্পানির শেয়ার কিনেছিল 10%, তার বিনিয়োগ হচ্ছে 1,50,000, এবং 10% থেকে সে 12% হারে ইনকাম পাচ্ছে, হারে সেটা ইনকামের পরিমাণ হলো 18,000 টাকা। আমরা যে বলেছিলাম ঋণের কথা, সান কোম্পানি অবশ্যই লেভার্ড ফার্ম, তাহলে আমরা আরও ধরে নিয়েছি যে 10% সে ঋণ, 10%-এর পরিমাণ ঋণ কিনেছিল, সেই পার্সেন্টের টাকাটা যেহেতু বাইরে থেকে অ্যারেঞ্জ করা, তাহলে ঋণ থেকে সে যে 10% আর ইনকাম পেত, সেই টাকাটা কিন্তু যেখান থেকে অ্যারেঞ্জ করেছে সেখানে দিয়ে দিয়েছে, তাহলে আমরা তার নেট ইনকাম এখানে 18,000 টাকা বলতে পারি। এখন আমরা যদি মুন কোম্পানিতে যাই, মুন কোম্পানিতে যাওয়ার জন্য এখানে আমাদেরকে প্রশ্নে যেটা বলেছে, যে প্রশ্নে বলছে ইনকাম সমপরিমাণ রাখবে, অর্থাৎ বর্তমানে 18,000 টাকা ইনকাম হচ্ছে, মুন কোম্পানি থেকেও তার টার্গেট 18,000 টাকা ইনকাম করা। এই জন্য আমরা বর্তমানে সান কোম্পানিতে যত পার্সেন্ট শেয়ার কিনেছে, মুন কোম্পানিতেও কিন্তু তত পার্সেন্ট শেয়ার এবং তত পার্সেন্ট বন্ড কিনবে, সেটা ধরে নিব। তাহলে মুন কোম্পানিতে শেয়ারে বিনিয়োগ কত, ইনভেস্টমেন্ট ইন শেয়ার, আমরা যদি বলি মুন কোম্পানির শেয়ারে বিনিয়োগ হবে, মুন কোম্পানি তাহলে শেয়ারের ভ্যালু হচ্ছে 16,80,000, এই 16,80,000-এর 10% সে বিনিয়োগ করবে। 10% কোথা থেকে আসলো, এই 10% আসছে এখান থেকে, অর্থাৎ সে পার্সেন্টটা সমান রাখবে। সান কোম্পানিতে যত পার্সেন্ট শেয়ার কিনেছিল, মুন কোম্পানির তত পার্সেন্ট শেয়ার কিনবে, প্লাস তত পার্সেন্ট বন্ড কিনবে। আমরা জানি বন্ডের টাকাটা তার নিজের না, কিন্তু শেয়ারের টাকাটা তার নিজের। তাহলে এখানে ইনভেস্টমেন্ট করবে সে 1,68,000 টাকা শেয়ারে ইনভেস্টমেন্ট করবে, কিন্তু এখন তাকে ঋণও ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলে আমরা বলতে পারি ইনভেস্টমেন্ট ইন ডেট, আমি সংক্ষেপে লিখছি 10%, তাহলে এখন মুন কোম্পানির ঋণের পরিমাণ কত, মুন কোম্পানির ঋণের পরিমাণ হচ্ছে 3 লক্ষ টাকা, তাহলে তার 10% হারে এখানে হচ্ছে 30,000 টাকা। তাহলে টোটাল তার বিনিয়োগ হচ্ছে মুন কোম্পানিতে 1,68,000, আর এখানে হচ্ছে 30, অর্থাৎ 1,98,000 টাকা। এই দুটো আমরা যদি যোগ করি 1,98,000 টাকা। আচ্ছা, এই যে 1,98,000 টাকার সে বিনিয়োগ করলো, এখানে তার নিজের টাকা কত, নিজের টাকা হচ্ছে কিন্তু 1.5 লক্ষ টাকা, বাকি টাকাটা তার ঋণ করা। আচ্ছা, এখন তাহলে তার টোটাল বিনিয়োগ হচ্ছে 1,68,000 টাকা। 1,68,000 টাকা যদি বিনিয়োগ করে, তার কত টাকা বিনিয়োগ করতে পারত সে, আমরা এর আগে বলেছিলাম শেয়ারে এখানে তার 1,50,000 টাকা তার নিজের, কিন্তু তার ঋণ আছে না, এখানে ঋণের পরিমাণ 10% হারে তার ঋণেরও দায়িত্ব নিতে হবে। তাহলে আমরা যদি বলি 1,50,000 টাকা তার নিজের, তাহলে এখন অ্যাভেলেবেল ফান্ড সে বিনিয়োগ করতে পারতো কত, অ্যাভেলেবেল ফান্ড সমান 1,50,000 টাকা, প্লাস সান কোম্পানিতে যে ঋণ আছে 6 লাখ টাকা, সেই ঋণের 10%ও সেই কিন্তু বিনিয়োগ করেছিল, তবে টাকাটা অন্য জায়গা থেকে অ্যারেঞ্জ করা, টাকাটা ঋণ করে নেওয়া,
তাহলে এখানে হচ্ছে 2,10,000 টাকা। এটাকে আমরা বলছি অ্যাভেলেবেল ফান্ড ফর ইনভেস্টমেন্ট ইন মুন কোম্পানি। মুন কোম্পানিতে সে 2,10,000 টাকা বিনিয়োগ করতে পারত। 1,50,000 টাকাটা নিজের এবং অন্যদিকে 60,000 টাকা অন্য কোথাও থেকে ঋণ করে সে কিন্তু বিনিয়োগ করতে পারে। তাহলে এখন আমরা প্রশ্নে বলেছে যে ইনকামটা সমান রাখা, ইনকাম সমান রাখতে হলে পার্সেন্টেজ আমাকে সমান রাখতে হবে। অর্থাৎ এখানে 10%, তাহলে মুন কোম্পানিতে 10% বিনিয়োগ করবে। তাহলে 2,10,000-এর মধ্যে সে কিন্তু বিনিয়োগ করলে 1,98,000 টাকা। তাহলে 1,98,000 টাকা যদি বিনিয়োগ করে তার ইনভেস্টমেন্ট রিডিউস হচ্ছে 12,000 টাকা, অর্থাৎ 12,000 টাকা তার কাছে এখনও আছে। আচ্ছা, তাহলে এখন আমরা ইনভেস্টমেন্টের হিসাব দেখালাম। ইনভেস্টমেন্ট টোটাল 1,98,000 টাকা মুন কোম্পানিতে। এখন যদি আমরা বলি যে মুন কোম্পানি থেকে তার ইনকাম কত হচ্ছে, তাহলে ইনকামটা আমরা এখন একটু ক্যালকুলেশন করব। তাহলে আমরা ইনকামটা তো দুই টাইপের ইনকাম আছে। ইনকাম ফ্রম শেয়ার থেকে ইনকাম হবে তার। মুন কোম্পানির ইনকাম দিবে 12.5% হারে। এখন মুন কোম্পানির শেয়ারে সে কত টাকা বিনিয়োগ করেছিল? সে বিনিয়োগ করেছিল 1,68,000 টাকা। 1,68,000 থেকে 12.5% হারে ইনকাম হবে। তাহলে তার এখানে ইনকাম হচ্ছে 21,000 টাকা। কিন্তু সে ডেট অর্থাৎ বন্ড থেকেও কিন্তু ইনকাম পাবে। বন্ডে সে কত টাকা বিনিয়োগ করেছিল? বন্ড থেকে ইনকাম ফ্রম বন্ড ডেট ইনকামও আমরা বলতে পারি। তাহলে ডেট ইনকাম সমান সে কিন্তু 30,000 টাকা বিনিয়োগ করেছিল। 30,000 টাকার থেকে সে 10% হারে ইনকাম পাবে, তাহলে 3,000 টাকা। তাহলে তার টোটাল ইনকাম হচ্ছে 21,000 প্লাস 3,000, অর্থাৎ 24,000 টাকা তার টোটাল ইনকাম। মার্কেটটা ডিস্টার্ব করছে। টোটাল ইনকাম হচ্ছে 24,000 টাকা। কিন্তু এখানে কথা আছে, এই যে 60,000 টাকা আগের একটা ঋণ করে নিয়েছিল, এখানে যে সে টোটাল যে এখানে 1,68,000 বিনিয়োগ করেছে, শেয়ারে 30,000 টাকা বিনিয়োগ করেছে, কিন্তু বন্ডের মধ্যে অথবা ঋণের মধ্যে ফুল টাকাটা কি তার নিজের? না, ফুল টাকাটা তার নিজের না। তার নিজের টাকা হচ্ছে মাত্র 1,50,000 টাকা। তাহলে বাকি যে টাকাটা 60,000 টাকা যে সে অ্যারেঞ্জ করেছিল, সেই 60,000 টাকার জন্য তাকে বেনিফিট দিতে হবে। কোথাও থেকে যদি আমরা ঋণ গ্রহণ করি তাহলে ঋণের সুদ দিতে হয়। সে ঋণের সুদ দিবে কত পার্সেন্ট হারে? 10% হারে। তার মানে 60,000 টাকার 10% হচ্ছে 6,000 টাকা মাইনাস, তাহলে আমরা এখানে বলতে পারি ইন্টারেস্ট পেইড। সে যেখান থেকে ঋণ গ্রহণ করেছিল সেখানে দিয়ে দিবে 6,000 টাকা। তাহলে আর এখানে তার জন্য থাকবে 18,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সানে থাকা অবস্থা 18,000 টাকা ছিল। এখন সে যখন মুনে আসছে তখনও কিন্তু তার 18,000 টাকা সে ইনকাম করতে পেরেছে। তবে কত টাকা বিনিয়োগ করে? 1,68,000 আর 30, অর্থাৎ 1,98,000 টাকা বিনিয়োগ করে 12,000 টাকা তার এখনও সেভিংসে আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি ম্যাথটি বুঝতে পেরেছি। তো এখানে তারপরে আমি তোমাদেরকে সমাধান দেখাচ্ছি, তাহলে তোমাদেরকে আরও বুঝতে সুবিধা হবে। এখানে স্পষ্টভাবে করা আছে, অর্থাৎ এই বিএটি থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিলেই কিন্তু নেট ইনকাম পাওয়া যায়। এখানে আর কোনো তথ্য নাই বিদেয়, অর্থাৎ ট্যাক্সও নেই এবং পেপার ডিভিডেন্টও নেই। তাহলে বিএটি মাইনাস ইন্টারেস্ট সমান নেট ইনকাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আরবিটাইজেশন প্রসেসটি যদি আমরা দেখাই, তোমরা এখান থেকে এখন খুব সহজে বুঝতে পারবে। সান কোম্পানিতে থাকা অবস্থায় তার নিজের টাকা ছিল 1,50,000, কিন্তু সান কোম্পানি যেহেতু লেবার ফার্ম, আমরা ধরে নিয়েছি যে যত পার্সেন্ট শেয়ারে বিনিয়োগ করেছিল তত পার্সেন্ট সেই কিন্তু ঋণও কিনেছিল, অর্থাৎ বন্ডও বিনিয়োগ করেছিল, তবে টাকাটা অন্য কোথাও থেকে সংগ্রহ করা। তার মানে টোটাল তার অ্যাভেলেবেল ফান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি 2,10,000 টাকা, পার্সোনাল লেভারেজ 60,000 টাকা। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে টিউটোরিয়াল লাইভ ক্লাসে আসবো অথবা টিউটোরিয়াল দিব। সে পর্যন্ত ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।